দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমরা আলোচনাটা আসলে আপনার ব্যাংক খাত দিয়েই একটু শুরু করতে চাই, তার মধ্যে আপনার পূবালী ব্যাংক দিয়েই শুরু করতে চাই। সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়ন একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে আমরা দেখলাম যে শীর্ষ 10টি ব্যাংকের তালিকায় পূবালী ব্যাংক রয়েছে। তো আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে টেকসই অর্থায়ন রিপোর্ট, তো এই যে এটি একটা ভালো অর্জন ব্যাংক খাতের জন্য, তো সেক্ষেত্রে আপনাদের এই অর্জন কিভাবে সম্ভব হলো? এই সাস্টেনেবল যেটা ব্যাংকিং রেটিংটা যেটা হয় সেটা 3টা প্যারামিটার নিয়ে কাজ করে। একটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটের স্ট্রেংথ। তা আমাদের তো ব্যালেন্স শিটের স্ট্রেংথ যদি আপনি পূবালী ব্যাংকের ধরেন, যে প্রফিটেবিলিটি, তারপরে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, তারপর নন পারফর্মিং লোন, আমরা তো ওয়ান অফ দ্য লোয়েস্ট ক্যাটাগরিতে আছি। তো এই সব কিছু মিলে কর্পোরেট গভর্নেন্স, তো এই জায়গাগুলো মিলে একটা এটা রেটিং করা হয়। আরেকটা রেটিং ধরেন হচ্ছে যে আমাদের এই যে অপারেশনাল অ্যাসপেক্টে আমরা কতটা গ্রিন করি, যে আমাদের এটিএম বুথগুলোতে বা ইউনিট অফিসগুলোতে এই সোলার পাওয়ার বা রিনিউয়েবল এনার্জিগুলো আছে কি না, আমরা বিনগুলো কীভাবে মেনটেন করছি, তো এরকম। তো এই জায়গাতে আমরা ব্যাপক একটা পরিবর্তন এনেছি অপারেশনাল এই জায়গাগুলোতে, যেন আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিংগুলোতে আমাদের ভালো অবস্থান আছে। সেই সাথে জেন্ডার থেকে শুরু করে এভরি জায়গাতে, এবং ওয়াস্ট ডিসপোজালের ক্ষেত্রে পলিসি থেকে শুরু করে এই জায়গা থেকে কাজ করেছে। আরেকটা হচ্ছে যে ব্যাংক যেখানে আমরা ফিন্যান্স করছি সেই জায়গাতে কতটা গ্রিন ফিন্যান্সিংয়ের জায়গাগুলোতে ফিন্যান্স করছে। তো আমরা 2টা অ্যাসপেক্ট আপনাকে যদি বলি যে কেন আমরা এটা পেয়েছি, তার মধ্যে একটা বড় কারণ হলো যে আমরা আমাদের যত কাস্টমার, আমরা কোনো এনভায়রনমেন্টাল রিস্ক আছে হাই রিস্ক এরকম কোনো প্রজেক্টে আমরা যাইনি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এটা হচ্ছে লো রিস্ক প্রজেক্টে আমরা গিয়েছি। এটা একটা বড় কারণ আমাদের এটার একটা ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা গ্রিন নিয়ে কাজ করে, যেমন বিআইআই, ব্রিটিশ ইন্ডাস্ট্রি, তারা আমাদের সাথে 50 মিলিয়ন কাজ করেছে। সেখানে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেছি, এনার্জি সেভিং ইকুইপমেন্ট নিয়ে কাজ করেছি, সেখানে আমরা গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করেছি, গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি। এইগুলো বেসিক্যালি আমাদের রেটিংয়ের মধ্যে সহযোগ হয়েছে। এবং নতুন আরও আপকামিং হয়তো আইএফসি থেকে আপনারা দেখবেন পরবর্তীতে আমরা একটা পাইপলাইনে আছে 100 মিলিয়নের এরকম গ্রিন নিয়ে কাজ করা। তো আমাদের ফিন্যান্সিংয়ের জায়গাটাতে, তারপর অপারেশনের জায়গাটাতে এবং এই জায়গাগুলোতে আমরা একটা বড় রিফর্ম করেছি, যে রিফর্মের কারণে আসলে আমাদের এই অর্জনটা হয়েছে। আপনি যে পরিবর্তনটার কথা বলছেন, এই পরিবর্তনটা কি আসলে এই পরিবর্তিত পরিস্থিতির পরে আপনাদের এই পরিবর্তনগুলোর দিকে আপনাদের বেশি নজর এসেছে, নাকি এটা ধারাবাহিকভাবেই এসেছে? যখন আমরা আসলে দেখলাম যে সাস্টেনেবল রেটিংয়ের ক্ষেত্রে আমাদের অবস্থানটা ছিল না, আপনার গত 2 বছর ছিল না, তখন আমরা আসলে পরিকল্পনা হাতে নিই। কারণ হচ্ছে যখনই একটা রেটিং পাবলিশড হয় বাংলাদেশ ব্যাংক থেকে, এর প্রোফাউন্ড একটা ইম্প্যাক্ট আছে টু দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার্স। তখন আমরা চিন্তা করলাম যে আমরা সব জায়গাতে উই আর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটাতে হচ্ছে না কেন। তখন আমরা আসলে কমিটি করেছি, তারপরে বিভিন্ন ইউনিট করেছি, এমআইএস ডেভেলপ করেছি। এটার ক্ষেত্রে যে এমআইএসটা লাগে, আগে এমআইএসটা ছিল না, হয়তো আমাদের কাজ আমরা ঠিকমতো করছিলাম, কিন্তু এমআইএসটা শক্তিশালী না থাকার যে রিপোর্টটা প্রডিউস হচ্ছিল, সেই রিপোর্টটা আসলে আমি হয়তো এনভায়রনমেন্ট সাস্টেনেবলই করেছি, কিন্তু সেটা রিপোর্ট আছে। যেমন আমি বলি, ধরেন আপনি যদি একটা ইকুইপমেন্ট পারচেস করেন, 20% যদি এনার্জি সেভ করে ওল্ড ইকুইপমেন্টের চেয়ে, তাহলে এটা গ্রিন ফিন্যান্সের আওতায় আসবে। এখন আপনি শুধু ইকুইপমেন্টটার বিএমআরই করেছেন, তা হয়তো 30% আপনার এনার্জি সেভিং করে, কিন্তু আপনার ডাটাবেজের মধ্যে যদি না থাকে যে কত এনার্জি সেভ করে, তাহলে সে কিন্তু রিপোর্টে আসবে না। রিপোর্টে না আসলে এটা গ্রিন ফিন্যান্সে দেখাবে না, না দেখালে কী হবে, আপনার রেটিং খারাপ হবে। এই পুরো জায়গাটা আমরা চেঞ্জ করেছি। আমরা যদি পূবালী ব্যাংকের একটু হিস্ট্রিটা দেখি, তাহলে আমরা যেটি বলবো যে হ্যাঁ, টেকসই অর্থায়নের রিপোর্টে বা রেটিংয়ে তো আপনারা ভালো করেছেন। আরেকটি বিষয় তো আমরা খেয়াল করেছি যে পূবালী ব্যাংক অনেক পুরনো একটি ব্যাংক। এটার শুরুটা হয়েছিল বেসরকারিভাবে, পরবর্তীতে আবার সরকারিকরণ থেকে আবার বেসরকারিকরণ, এই যে নানা চড়াই উতরাই পেরিয়ে কিন্তু পূবালী ব্যাংকের আজকের অবস্থান। তো আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে টেকসই অর্থায়ন তো বটেই, এবং আরও অন্যান্য সূচকে সব মিলে পূবালী ব্যাংক যে নানা চড়াই উতরাই পেরিয়ে যে আজকে একটা
কি বলবো আধুনিক এবং স্মার্ট ব্যাংকিংয়ের যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে, এই রূপান্তরটা আসলে কিভাবে হলো? প্রথমে তো বেসরকারি থেকে শুরু হলো 1959, তারপরে 71-এ এসে এটা সরকারিকরণ হলো, 84-তে এটা প্রবলেম ব্যাংকে পড়ে গেল এবং তখন এটা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলো 84 সালে। এই যে তখন ক্লাসিফাইড লোন ছিল 54%, এই ক্লাসিফিকেশন থেকে বের হয়ে প্রবলেম থেকে বের হলাম আমরা 2005-এ, তো একটু 21 ইয়ার্স এটার মধ্যে একটা সময় নিল। 2007-এ বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নিল। আমরা বিভিন্ন টাইম ফ্রেমের সময় বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছি। যখন আমাদের আসলে গ্রোথটা শুরু হয় তখন আমরা একটা ডিফারেন্স, যখন আমরা প্রবলেম ব্যাংক থেকে বের হলাম এবং যখন বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নিল তখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান একটা করলাম ফর্মাল। আগেরটা ডিফারেন্ট ছিল, আগেরটা ছিল ইয়ার অন ইয়ার বেসিসে, এরপরে আমরা ফর্মাল করলাম। যে সেখানে যে আমাদের একটা ছিল যে প্রতিটা প্যারামিটারে, মানে কেপিআই যদি আমরা বলি, প্রতিটা প্যারামিটারের জন্য আমরা 1 থেকে 3-এর মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে থাকি, তার একটা প্রেক্ষাপট। এটা হলো অ্যাকাউন্টিং পারপাস। গভর্নেন্স পারপাসেও আমরা কিছু স্ট্র্যাটেজি নিলাম, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও নিলাম। যেমন কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা ভীষণ করলাম যে প্রোভাইডিং কাস্টমার সেন্ট্রিক লাইফলং ব্যাংকিং সার্ভিস। তা কাস্টমারকে লাইফলং ব্যাংকিং সার্ভিস দেওয়া তো এত সহজ বিষয় না যে সে সবসময় আপনার থাকবে, তাহলে কী ধরনের সার্ভিস অফ এক্সেলেন্স তৈরি করা। তো সেটার জন্য আপনি জানেন যখন সরকারি থাকে, প্রবলেম ব্যাংকে থাকে, তখন তো আসবাবপত্র এনভায়রনমেন্ট ভালো থাকে না। তাইলে আমাদের এই বড় নেটওয়ার্কের সকল এনভায়রনমেন্ট আমরা বললাম ইফ ইট ইজ নট দ্য বেস্ট, তাহলে তো কাস্টমার আমার সাথে থাকবে না, দ্যাট ইজ দ্য ইস্যু। তাহলে আমরা এনভায়রনমেন্ট সব চেঞ্জ করেছিলাম সো দ্যাট কাস্টমারের এক্সপেকটেশন যে এনভায়রনমেন্ট সে চায়, সে এসি থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে তার চেয়ে জন্য একটু বেশি ভালো থাকে, সো দ্যাট এটা একটা। তারপরে কাস্টমার সার্ভিস তো দেবে হিউম্যান রিসোর্সেস, তাহলে তার মাইন্ডসেটের একটা বিষয় আছে। তাহলে আমরা কাস্টমার ওরিয়েন্টেড মাইন্ডসেটের জন্য যত ধরনের ট্রেনিং এবং তার নলেজের জন্য, তার মানে আপনারা একটা লক্ষ্যই টার্গেট করেছিলেন যে আপনারা, হ্যাঁ। তারপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আপনি সবাই টেকনোলজিক্যালি আগায় যাবে কারণ আপনি প্রবলেমে ছিলেন, তার আগে শুরু করেছে, তাহলে সেই জায়গাটাকে আপনাকে ধরতে হবে যেন কাস্টমার আপনার কাছে না যায়। ঠিক এরকম কমপ্লায়েন্স রিস্ক মানে ডিটেলস আমরা করলাম এবং প্রতি বছর আমরা দেখতাম যে আমরা পারফরমেন্স সূচকে কতখানি এগিয়েছি। যেহেতু পুরনো ব্যাংক, অনেক পুরনো ব্যাংক বলতে গেলে, সেই হিসেবে তো খেলাফি ঋণ বরং আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো বরং আমরা দেখছি যে উল্টো, যে আপনারা খেলাফি ঋণ অনেকখানি কমিয়ে এনেছেন। সেটা আসলে কিভাবে সম্ভব হলো? আসলে আমরা তো চড়াই উতরাই দেখেছি যে বেশি ক্লাসিফিকেশন হলে কী ধরনের সমস্যা হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, পার্সোনাল ক্যারিয়ারে। তা আমরা সব জায়গাতে খুব সতর্কতা অবলম্বন করেছি। যেমন ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে লোনগুলো স্যাংশন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে। তো সেই জায়গাটাতে আমরা আমাদের ব্যতিক্রম রেখেছি যে না, আমাদের যে সিআরএম গাইডলাইন আছে মানে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একদম 100% সেগুলো ফলো করব। তাহলে কি হবে, তাহলে সবাই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসবে। ধরেন একটা লোন এসেছে প্রপোজাল, তাহলে সাপোজ আমরা সেই লোন প্রপোজালকে বলি যে আপনি আমাদের যে ডেজিগনেটেড ব্রাঞ্চ আছে, আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ, সেইখানে আপনারা যান। তাহলে সেইখানে গেলে সে যখন প্রস্তাবটা দেয়, সেই প্রস্তাবটা নিয়ে তারা ইভালুয়েট করে, অ্যাকাউন্টিংটাও ইভালুয়েট করে, ম্যানেজমেন্ট সাইডটা দেখে এবং সেই সাথে প্রজেক্ট ভিজিট করে। তারপরে ধরেন এটা চলে গেল আরএম অফিসে উইদিন শর্ট পসিবল টাইমে, ধরেন 4-5 দিনের মধ্যে বা 6 দিনের মধ্যে। সেইখান থেকে আরএম সাহেব কিন্তু আবার সে নিজে পার্সোনাল একটা ভিজিট করছে। যদি এটা আরেকটু বড় হয় তাহলে কর্পোরেটে চলে আসে, কর্পোরেট ডিভিশন থেকে। যদি এটা ক্রেডিট কমিটি হয়ে আমার কাছে আসে, বোর্ডে যাবে বলে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা বড় প্রপোজাল, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করি ভিজিট করার জন্য। স্বচ্ছতার ধারণা। তার মানে যদি ধরেন এরকম বিভিন্ন টায়ার থেকে ভিজিট থাকে এবং থাকে অনবোর্ড করার সময়, তাইলে আপনি গুড বরোয়ার পাবেন। বিগত সরকারের সময় তো দেশের ব্যাংক খাত সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছিল এবং সংকটের মধ্যে পড়েছিল ব্যাংকিং খাত, কিন্তু আমরা দেখেছি যে পূবালী ব্যাংক সেই সংকটের মধ্য থেকেও ভালো করেছে। সেটার রহস্য কি সেটাই আগে যেটা মানে আমরা তো কর্পোরেট গভর্নেন্স করার চেষ্টা করেছি। যখনই আমরা পলিটিক্যালি এক্সপোজ পার্সনদের অ্যাকাউন্ট দেখেছি তখন আমরা খুব সতর্ক হয়েছি, আরও বেশি একটু সতর্ক হয়েছি, এখনও সতর্ক হই। এটার কারণটা হলো যে পলিটিক্যাল এক্সপোজ পার্সনের ক্ষেত্রে যে কোনো অ্যাসেট সাইডে এটার হাই রিস্ক, এটা রিস্ক ওয়েটেড অ্যাসেট রিস্ক বেশি আর কি। তা রিস্ক যেহেতু বেশি, ফলে আমাদের ডিউ ডিলিজেন্সও বেশি। তা আমরা দেখেছি যে যারা বেসিক্যালি রাজনীতিবিদ কিন্তু ব্যবসা করছে না বা তারা
হয়তো লোন টোন চাচ্ছে বা এরকম একটা জড়িয়ে পড়েছে, দেখেছি আমাদের প্যারামিটারে তারা কেউ পাস করেনি, মানে উত্তীর্ণ হয়। তার মানে রাজনৈতিক প্রভাবকে আপনারা খুব বেশি গুরুত্ব দিতেন না? হ্যাঁ, গুরুত্ব না, কারণ আমাদের তো আমরা পাবলিক মানি নিয়ে ডিল করি। আমরা পাবলিক মানি ডিল করি, পাবলিকের স্বার্থ এবং শেয়ার হোল্ডার স্বার্থ হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি। কে ফোন করলো না করলো, আমরা হয়তো ফোন করার ক্ষেত্রে ডিউ ডিলিজেন্স দেই, স্পিডি দেখি, তারপরে এখন এটা যদি ভালো অ্যাসেট হয় তাহলে তো দিব। কিন্তু মানে বিগত সরকারের সময় আমরা খুব একটা ভালো অ্যাসেট পাইনি। এই জন্য দেখা গেল যে আমার বিগত সরকারের যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের কোনো লোন প্রপোজাল পাস হয়। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের পরিচালনা পর্ষদের একটা ভালো ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদ তো আমাদের কমপ্লিটলি কর্পোরেট গভর্নেন্স মেনটেন করে। যে কথাটি আমি আগেও বললাম যে বিগত সরকারের সময় সবচেয়ে আলোচনার বিষয় ছিল ব্যাংকিং খাত, এবং সমালোচনার বিষয় আসলে ব্যাংক খাতে নানা অনিয়ম, লুটপাট, ঋণের নামে বেনামে লোন নেয়া, অর্থ পাচার, নানা কিছু। তো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো এবং তারপরেই তো তারা ব্যাংক খাতের সংস্কারে খুবই মানে কি বলবো, খুব জোর দিল সংস্কারে এবং নানা পদক্ষেপ নিল, এবং নানা পদক্ষেপ নেওয়ার ফলে কিন্তু ব্যাংকিং খাতে এখন অনেকখানি ইতিবাচকতা আমরা লক্ষ্য করছি। তো আপনার কাছে আসলে জানতে চাইব যে এই যে ব্যাংক এবং আর্থিক খাতে যে সরকারের সংস্কারের পদক্ষেপগুলো এবং সেই পদক্ষেপগুলো কীরকম কাজে লাগছে এখন, সেই বিষয়টা প্লাস হচ্ছে যে এখন আসলে ব্যাংক খাত কতখানি ঘুরে দাঁড়ালো, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নেব। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যাংক খাত নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতে যে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং তার প্রভাবটা আসলে ব্যাংকিং খাতে কতখানি পড়েছে? ধরেন জুলাইয়ের বিপ্লবের পরে যখন ব্যাংকিং খাত একটু ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে, আপনারা এটা সবাই স্বীকার করবেন। তো সেই সময় কিন্তু আমাদের একটা নতুন সরকারের কাছে একটা এক্সপেকটেশন ছিল যে আসলে কতটুকু লেভেলের এই সাস্টেনেবিলিটির বিষয়টা আসবে, কতটা স্টেবল ইকোনমি হবে। তা আমি ব্যাংকিং খাতের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলতে পারবো যে আসলে যে আমাদের যে স্ট্যাবিলিটিটা এসছে, এইটা আমরা যে মনে করছি যে এক্সপেকটেশন যেটা ছিল এর চেয়ে অনেক বেশি, এই কথাটা আমি বলবো। কারণ আপনি শুধু কয়েকটা প্যারামিটারে আপনার সাথে এটা নিয়ে আলোচনা করি তাহলে বুঝবেন। ধরেন ইনফ্লেশন 2 ডিজিটের মধ্যে তখন ছিল, তাই না? তাই ডবল ডিজিট থেকে মানে ধরেন ডিসেম্বর 24-এ এটা ছিল 10.48, মানে গড়ে 10-এর উপরে ছিল, 10-এর উপরে ছিল। এখন সেটা দেখেন 8.48-এ নেমে এসছে, তার মানে 2 পয়েন্টের চেয়ে বেশি কমে গেছে উইদিন 6 মান্থস। এটা একটা বড় বিষয়। এবার আসেন আপনি এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে, যখন মুক্ত বাজারে ছেড়ে দেওয়া হলো এক্সচেঞ্জ রেট, আপনারা সবাই আশঙ্কা করেছিলেন যে আসলে এইটা বেড়ে হয়তো 140-50-এ চলে যাবে। 2-1 ব্যাংকার, হয়তো আমি একজন, বলেছিলাম যে না আসলে এটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে দেখেন এই যে মুক্ত বাজারে ছেড়ে দিল, এটার কিন্তু 120, 21, 22 এটা কিন্তু আরও নেমে যেত মার্কেটে দামটা ধরে রাখার জন্য। এখন কিন্তু উল্টা কেস চলতেছে, বাংলাদেশ কিনে দামটা ধরে, নাহলে কিন্তু এখন 118-15-তে চলে আসলো। তাইলে তারপরে ক্লাসিফাইড লোনের কারণে লিকুইডিটি ক্রাইসিসে যে কাস্টমারদের যে বিশাল একটা লাইন, যে টাকা পাচ্ছে না, চারিদিকে উঠে গেছিল, সেই লিকুইডিটির জায়গা কিন্তু অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে যারা প্রবলেমে ছিল সেই জায়গাটা তো কিছুটা অ্যাড্রেস হয়েছে। একদম যারা খারাপ হয়েছে তারা এখনও পারেনি। এই জায়গাগুলোতে আমরা যদি বিবেচনা করি ইন টার্মস অফ স্ট্যাবিলিটি ইন ডিফারেন্ট প্যারামিটার্স, আমরা বলবো যে আমরা শুধু অ্যাট পারে না, আমরা অ্যাবাভ দ্য পার উই আর মুভিং। তো আশা করি যে আরও ভালো বেটার। আপনি বলছেন যে আর্থিক খাতের সংস্কারটা আসলে সবচেয়ে বেশি এখন পর্যন্ত হয়েছে এবং তার প্রভাবও পড়েছে। এই যে 500 মিলিয়নের কাছাকাছি বাংলাদেশ ব্যাংক যে ক্রয় করেছে, এইতে কি হয়েছে? আগে কি হতো, আমরা যখন কিনতাম আমাদের টাকাটা চলে যেত বাংলাদেশে, ব্যাংকে লিকুইডিটি সমস্যা হতো। এখন কি হয়েছে? এখন আপনি রিভার্স কথাটা চিন্তা করেন যে এটার 500 মিলিয়ন মানে কত?
তার মানে 500-600 কোটি টাকা আমাদের ব্যাংকে এখন ইনজেক্ট হয়েছে। এই কারণে আপনি দেখবেন যে এই যে লিকুইডিটিটা, যদি লিকুইডিটি ড্রাই থাকে কোনো দিন ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট দাঁড়াবে না। যেদিন থেকে আপনি কি করে বুঝবেন এই যে লিকুইডিটি এখন কিন্তু সারপ্লাস হচ্ছে, দেখেন শেয়ার মার্কেট প্রতিদিন বাড়ছে, একটু ভালো হচ্ছে, প্রতিদিন বাড়ছে, কম বেশি করে হোক, ট্রানজ্যাকশন বাড়তেছে। তার মানে আমাদের তো ইকোনমি যেটা ছিল তাতে আমরা 1,500-2,000 কোটি টাকা ট্রানজ্যাকশন করি, সেটা ধরেন 300-250 কোটিতে নেমে এসেছিল, এখন কিন্তু 700 কোটির কাছাকাছিতে চলে গেছে। আর একটু যদি ইকোনমিতে লিকুইডিটি আসে দেখবেন 1,000 কোটি পার হয়ে গেছে। আপনি যেটি বললেন যে এখন ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি মোটামুটি বেশ ভালো এবং শক্তিশালী অবস্থায়, তার অর্থ কি এই যে ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরেছে, যে কারণে বিগত সময়গুলোতে জনগণের আস্থা অনেকখানি কমে গিয়েছিল এবং আমানতের ক্রাইসিস হয়েছিল, এখন সেই জায়গাটা তো রিভার্স করেছে, তার অর্থ ব্যাংকিং খাতে আস্থা ফিরে এসেছে আমরা বলতে পারি? আস্থার চেয়েও অনেক কিছু ইস্যু আছে এখানে, যেমন যেখানে করাপশন এবং ফ্রডুলেন্ট প্র্যাকটিস হবে সেইখানে ইনইকুয়ালিটি বেড়ে যাবে। ইনইকুয়ালিটি বেড়ে গেলে ইনফ্লেশন বাড়তে পারে, কারণ কিছু লোকের হাতে অনেক টাকা থাকবে, তারা হয়তো খরচ করবে, আর যাদের টাকা নেই তারা সাফার করবে। সামনে যে মুদ্রানীতিটা আসবে, তো যেহেতু মূল্যস্ফীতি একটু কমতির দিকে, আপনার কি মনে হয় যে সেটা একটু সম্প্রসারণ করা উচিত? এটা আসলে প্যারামিটারটা একটা সেট করা থাকে, যেমন সরকার এবং বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যখন ইনফ্লেশন 6 আসবে তখন তারা একটু রিল্যাক্সে যাবে। আপনি বলছিলেন যে আর্থিক খাতের যে সংস্কারটা হয়েছে এবং সেটি অনেকখানি আশাব্যঞ্জক, কিন্তু তারপরও আমরা কেন এই চিত্রটি দেখছি যে বিনিয়োগে কেন গতি নেই? ব্যবসা যারা করছেন, উদ্যোক্তারা, তারা কেন ব্যবসা সম্প্রসারণ করতে ভয় পাচ্ছেন, কিংবা সেটি কেন হচ্ছে না? মানে অর্থনীতিতে গতি কেন ফিরছে না কাঙ্ক্ষিত মাত্রায়? অর্থনীতির গতি ফেরার জন্য আর অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমরা সাধারণত স্ট্রেস টেস্টিংয়ে হাই শক, মডারেট শক, লো শক এগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তো আমরা জেনারেলি আমাদের এক্সপেকটেশন কী থাকে যে ইকোনমিতে হাই শক আসবে না। ধরেন 3% ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে হাই শকের একটা পার্ট, আগে ছিল 6 না, এখন 12, 13, 14 হয়ে গেছে না, 3%-এর উপরে হচ্ছে না, 3%-এর উপরে হচ্ছে না, 3% হয়ে গেছে না। এক্সচেঞ্জ রেট 84-85 টাকা ছিল, 120 হয়েছে, এখানে হাই শক হয়েছে না? এরকম এনপিএলের বৃদ্ধি যদি 3% হয় তাহলে হাই শক, সেখানেও এনপিএল বৃদ্ধি হয়েছে। তা এইরকম বিভিন্ন জায়গায় যখন শকড হয়েছে, তারপর ধরেন ইনফ্লেশন বাড়ার কারণে সবাইকে স্যালারি বাড়াতে হয়েছে, সেখানে শক হয়েছে, শক হয়েছে মানে কি ইন্ডাস্ট্রিগুলো এন্টারপ্রেনার এইগুলো ই করে জ্বালানির খাতের দাম বৃদ্ধি, এগুলো সব করে সে তো স্ট্যাবিলিটি রাখাটাই তার জন্য কঠিন হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই ট্যারিফের ইম্প্যাক্টটা আসলে কি হয়? কারণ আপনার এক্সপানশন যে আপনি করবেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন করতে গেলে তো আপনার এক্সপোর্ট ইন হ্যান্ড থাকতে হবে। যদিও আমরা এক্সপোর্ট ইন হ্যান্ডটা বাড়তি দেখছি প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে, কারণ চায়নাতে তো বাড়িয়েছে, তার একটা ইম্প্যাক্ট আমরা পেয়েছি। আমার কাছে মনে হয় ইন্ডিয়া হয়তো পরে পাবে, কারণ এখনও তো তাদের বিএমআরই করে নাই, সেট আপ করতে হবে, এত সহজ ইস্যু না, টাইম কনজিউমিং ইস্যু আছে। তা আমরা পাচ্ছি। এখন কখন আপনি করবেন? যখন আপনি দেখবেন যে না, আপনার 100% ক্যাপাসিটির পরে আরও অর্ডার আসছে, কিছু টোল প্রোডাকশন করেছেন, তারপরে টোল প্রোডাকশন আর হচ্ছে না, কাস্টমার সার্ভিস রাখা যাচ্ছে না, তখন না আপনি বিএমআরির সিদ্ধান্ত নেবেন। জি, আপনি ট্রাম্পের শুল্কের কথা বললেন, রিসিপ্রোকাল যে ট্যারিফ, সেটার কথা আপনি বললেন। তো আপনার কাছে একটু জানতে চাই, এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্কের যে চাপ আমাদের তৈরি পোশাকেই শুধু নয়, রপ্তানির উপর যে পড়েছে বা পড়তে যাচ্ছে বলা যেতে পারে, তো আমরা তো এখন গড়ে 15% দেই, এখন নতুন করে যদি আরও 35 যোগ হয় তাহলে টোটাল 50%-এরও বেশি ট্যারিফ মোকাবেলা করে আমাদের ওখানে ঢুকতে হবে। তো আপনার কাছে একটু জানতে চাই যে এই বাড়তি শুল্কের প্রভাব তো রপ্তানির উপর পড়ছেই, এবং যেহেতু অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যাংকের সঙ্গে এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তারা জড়িত পরোক্ষভাবে, তো আপনার কাছে জানতে চাই যে এই ট্রাম্প শুল্কের প্রভাব আসলে আমাদের আর্থিক খাতে কতটা পড়বে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থায়, সে ব্যাপারে একটু আপনার কাছে জানবো। তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যাংক ব্যবস্থা এবং আর্থিক খাত নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী, আপনাকে আরেকবার স্বাগত। যে বিরতির আগে আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্কের চাপ এখন বাংলাদেশি পণ্যের উপর, তো সেটির প্রভাব আসলে আর্থিক খাতে কতটা পড়বে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থার উপর? এটা নিয়ে আসলে আমরা সবাই তো চিন্তিত ছিলাম যখন ট্রাম্প গভর্নমেন্ট আসলেন, তো সারা পৃথিবীতেই এটা নিয়ে হইচই পড়ে গেল। কিন্তু ইস্যুটা হলো এরপরে আমি পুরো বাংলাদেশ সম্পর্কে জানি না, আমি আমার কাস্টমারদেরকে অ্যাসেসমেন্ট করা শুরু করলাম যে তাদের অবস্থানটা কী। আমি যেটা দেখতে পেলাম যে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ধীরে ধীরে তাদের এক্সপোর্ট ইন হ্যান্ড বাড়ছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ধরেন একজন ডিফার্ট করেছিল কিছু কাস্টমার, যে তারা সেপ্টেম্বরের পরে নিবে বা জুলাইয়ের পরে নিবে, তারা বলল যে না, আমাদের মাল ডেলিভারি করে দেন। ঠিক আছে, যখন হলো, তার মানে যেগুলো ব্যাকলগ ছিল সেগুলো দেখলাম ক্লিয়ার হয়ে ডলার বা এক্সপোর্ট হওয়া শুরু করেছে। দুটো কিন্তু ইম্প্যাক্ট করেছে, কারণ অনেকে মনে করেছে যে যদি এখন না নেই পরে নেই তাহলে তো ট্যারিফ ইম্পোজ হবে, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু একটা স্ট্রিম লাইন এসছে, তাহলে একটা দুইটা পজিটিভ সাইন। যখন ওয়ার্ক অর্ডার আমরা এক্সপোর্ট অর্ডার দেখলাম যে বেশি, তখন আমি একটু গবেষণা করলাম যে এক্সপোর্ট অর্ডার বেশি কেন। তখন আমি দেখলাম যে আসলে যদি আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস দেখেন, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো চলে কম্পিটিটিভ অ্যানালাইসিসে, আমাদের মেজর কম্পিটিটর হচ্ছে চায়না। চায়নার ট্যারিফ তো আমাদের চেয়ে বেশি, তাহলে হংকং থেকে শুরু করে এসবের যে বাইং হাউসগুলো আছে তারা তো চায়নাকে আর প্রিফার করছে না, তারা আইদার দিতে চাচ্ছে ইন্ডিয়া অথবা বাংলাদেশ, একটা বড় পোর্শন না। আমাদের সম্ভব মানে আমাদের খুব নেয়ার কম্পিটিটর আর একজন আছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। হ্যাঁ আছে, তাদের তো ডিউটি আবার কমেছে। কিন্তু ভিয়েতনাম, তাইওয়ান এগুলোর ক্ষেত্রে একটা সমস্যা আছে, তাদের ইন্ডাস্ট্রিগুলো 100% ক্যাপাসিটিতে চলছে। আবার তাদের সোশিও ইম্প্যাক্টটা এরকম, আমরা যেমন রাত্রে কাজ করি 2 শিফট 3 শিফট, ওরা কিন্তু করে না। ওদেরকে আপনি যত টাকা দেন করাতে পারবেন না, ওরা একটা শিফট করে চলে যাবে, তারপর ওরা বাসায় থাকবে, পার্টি করবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে রাত্রে কাজ করবে না কন্টিনিউয়াস। তার মানে ওদের যে ইনভেস্টমেন্টটা, একটু বলে ফেলি যে ওদের যে জায়গাটাতে সেইখানে কিন্তু সে আর ক্যাপাসিটি বাড়াতে পারছে না। বাড়াতে হলে নিউ সেট আপ দিতে হবে, নিউ ক্যাপেক্স করতে হবে, এবং এটার জন্য আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইন্ডিয়ার হয়তো কিছু ক্যাপেক্স খালি আছে, কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়ান উইমেন যারা আছে তাদের কিন্তু ফার্স্ট চয়েস গার্মেন্টস না চাকরিতে, তাদের অল্টারনেট চয়েস আছে। আর আমাদের মেয়েরা যারা গার্মেন্টসে কাজ করে তাদের অল্টারনেট চয়েস নাই, তো উই হ্যাভ হিউজ ওয়ার্কফোর্স। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই ফাইনাল ডেস্টিনেশন আমেরিকার আলটিমেটলি ঘুরে ফিরে বাংলাদেশ আসছে। আর আমাদের একটা মেজর মার্কেট ইউরোপ আছে, এখন তো সেখানে ইম্প্যাক্ট হয় না। এবং আমাদের ব্যবসায়ীরা কিন্তু অল্টারনেট মার্কেট, যেমন রাশিয়া, তারপর ইভেন চায়না পর্যন্ত সে দেখতেছে, জাপান, ইউনিক্লো থেকে শুরু করে এইসব, তারপর কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই জায়গাগুলো, মিডল ইস্ট, এই মার্কেটগুলো তারা এক্সপ্লোর করছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন কোভিডের সময় যখন চায়না এফেক্টেড হলো, তার আগে আমাদের আরএমজি সেক্টরের 33 বিলিয়ন ছিল। তো কোভিডে যখন ওরা হলো, আমাদের এখানে ক্যাপেক্স ইনভেস্টমেন্ট হলো। যখন সারা পৃথিবীতে ক্যাপেক্স হয় নাই, তখন আমাদের ক্যাপেক্স ইনভেস্টমেন্ট হয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। এই 21-এ, 20-এ, 21-এ, 22-এ যে তার ইম্প্যাক্ট দেখলাম, আমরা জাম্প করলো, কিন্তু 44-47-এ চলে গেল। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের কিছু বাড়তি সুবিধার কারণে, অর্থাৎ সংকটটাই আমাদের সম্ভাবনার দিকে যেতে পারে, মন নিতে পারে? এটা 47 থেকে আমার আশঙ্কা হচ্ছে এবছর 50 বিলিয়নও চলে যেতে পারে। কিন্তু যদি ধরেন যে কোনো কারণে এটা আমরা ট্যারিফটা কমাতে পারলাম না, অর্থাৎ 50% শুল্ক দিয়েই যদি আমাদের ঢুকতে হয় শেষ পর্যন্ত, কিন্তু তাতে করে তো আমাদের রপ্তানির অর্ডার তো কমে যাবে। এবং অলরেডি আমরা যেটি দেখছি যে গতকাল বিজিএমই এর সঙ্গে কথা হয়েছে, তারাও আমাদেরকে যেটি জানিয়েছেন যে অলরেডি কিন্তু ছোট ছোট অর্ডারগুলো বাতিল হচ্ছে, এবং 50% কারখানা কিন্তু তাদের ডিসকাউন্টে, যে অর্ডারটা আগে নেওয়া ছিল ডিসকাউন্টে কিন্তু তাদেরকে প্রোডাক্ট দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি যদি আমাদের শেষ পর্যন্ত যদি রপ্তানি যদি সেখানে কমে যায়, তাহলে তৈরি পোশাক কারখানাগুলো যারা ব্যাংকের সঙ্গে লেনদেন করছে, ব্যাংকের কাছে ঋণ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা কি একটু ডিসরাপ্ট হবে না? বেসিক্যালি আমার ব্যাংকের ক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্স আর বিজেএমির স্ট্যাটিস্টিক্সের মধ্যে একটু ডিফার করছে, আমি বললাম।
সেই জায়গাটাতে বললাম যে একটু ডিফার করছে। আমি তো দেখছি এক্সপোর্ট ইন হ্যান্ড আমার কাস্টমারের ক্ষেত্রে বেশি হচ্ছে, গত বছরের তুলনায় আমি যদি কম্পেয়ার করি তাহলে বেশি হচ্ছে। এই জায়গাটাতে একটু জড়িত আছে। আবার যদি আপনি বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট গ্রোথ দেখেন, সেখানেও দেখবেন যে 10% কাছাকাছি এক্সপোর্ট গ্রোথ হচ্ছে। তার মানে সামথিং মানে গ্রোথ আছে। কিন্তু আমরা তো বেসিক আইটেম করি, তো বেসিক আইটেম টি শার্ট থেকে শুরু করে এগুলো তো মানুষকে পড়তেই হবে। ডেনিমের আইটেমগুলো ধরেন, ভ্যালু অ্যাডেডগুলো তো করতে চায়না, ইন্ডিয়া এরা করে। সেইখানে হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের করে যেখানে দামটা খুব বেশি হয়। আর শেয়ারিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু শেয়ারিং আছে। এখন আপনি বায়ারের অল্টারনেট চয়েস কি? ধরেন চায়না যে হিউজ তাদের অর্ডার দিত, সেইখানে আমার ট্যারিফের চেয়ে তাকে কত বেশি দিতে হচ্ছে, তাহলে সে চায়নার মার্কেটে কেন থাকতে চাইবে একজন বায়ার? তাহলে এখন যে H&M ধরেন, M&S ধরেন, ওয়ালমার্ট ধরেন, যে চায়নাতে অর্ডার দিত, সে এখন কোথায় দিবে? সে তো এত ট্যারিফ, তাকে তো ইন্ডিয়া বাংলাদেশে আসতেই হবে। তাহলে ইন্ডিয়ার তো আবার এত বড় বড় আমাদের মতো এত গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই, এত বড় বড় ইন্ডাস্ট্রি, এত সার্টিফাইড ইন্ডাস্ট্রি নাই, প্লাটিনাম, লিড এইসবের সার্টিফিকেশন নাই, ইন্ডিয়া নাই। তাহলে আমাদের দেশে আছে, তাহলে তার অল্টারনেট সোর্স নাই। এবং আমি আশা করতেছি যদি এই জায়গাটাতে চায়নার ট্যারিফটা, আমি বলি চায়নার ট্যারিফটা যদি এরকম স্ট্রিক্ট থাকে, তাহলে অবশ্যই 4-5 বিলিয়ন এক্সপোর্ট আমাদের আরও বাড়বে। তার মানে আপনি আশাবাদী যে বাংলাদেশের তৈরি পোশাক খুব বেশি হয়তো সংকটে পড়বেন এবং যতখানি পড়বে হয়তো ঘুরে দাঁড়াবে। এটা তো বেসিক নিডস এবং জিডিপির সাথে এর খুব সাংঘাতিক সম্পর্ক। আপনি যদি 10 বছর আগে চিন্তা করেন, তখন আমরা কয়টা শার্ট প্যান্ট পরতাম, এখন কয়টা পরি? ঠিক সে আমেরিকান ইকোনমি, সেখানে আগে তারা কয়টা পড়েছে এবং ভবিষ্যতে বেশিই পড়বে। ফলে এইটা যেহেতু একটা বেসিক নিডসের জায়গা এবং সেখানে মানুষ ফ্যাশন সচেতন হচ্ছে। আগে আমাদের বাপদাদার সময় 3-4টা জামা কাপড়ই সারা বছর ধরে পরতো, এখন প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হচ্ছে, প্রতি 2 সপ্তাহে, 1 মাসে চেঞ্জ করতে হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। তো এই জিনিসগুলো হয়তো ব্যবসায়িক প্যাটার্নটা চেঞ্জ হবে, কিন্তু যেহেতু এটা মানুষের বেসিক নিডের সাথে সম্পর্কযুক্ত, এটা ফ্লারিশ করবে। আচ্ছা, এবার আরেকটু বিষয় বলি, সেটি হচ্ছে যে আমরা তো দেখছি যে অর্থনীতিতে এখন যে স্বস্তি, সেই স্বস্তির অনেকখানি আমাদের করেছে রেমিটেন্স এবং সেটি আমাদের রিজার্ভটাকেও বাড়িয়ে দিচ্ছে। এটা কেন বললাম? বিগত সময়টিতে তো আমরা দেখেছি যে রিজার্ভ যে সংকটের যে আলোচনাটা, এবং রিজার্ভ নিয়ে সরকার বড় বেশি অস্বস্তিতে ছিল এবং টেনশনে ছিল, এবং এই সরকারও শুরুতে তারও টেনশনটা ছিল, কিন্তু এখন কিন্তু অনেকখানি বলতে গেলে একটা সন্তোষজনক পর্যায়ে। তো ব্যাপারটাকে কীভাবে দেখছেন আপনি? হ্যাঁ, এটাই বললাম যে ওই যে যখন করাপশন কমে যাবে, টাকা পাচার কমে যাবে, হুন্ডি কম হবে, তখন জেনারেলি রেমিটেন্সের তো আর অল্টারনেট সোর্স থাকবে না, আমার ফর্মাল চ্যানেলেই পাঠাতে হবে। তা ফর্মাল চ্যানেলে বেড়ে গেছে এবং গ্রোথ 20%-এর উপরে চলে গেছে এবং সেই কারণে রিজার্ভেও ইম্প্যাক্ট পড়েছে, রিজার্ভেও বেড়ে গেছে, আপনারা দেখেছেন। তো আমি বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যতগুলো গভর্নর মহোদয় এবং আদার এমপি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের একটা টার্গেট হলো যে 6 মান্থ ইম্পোর্ট পেমেন্টটা তারা হলো কিনা। তা 6 মান্থ ইম্পোর্ট পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু আরও ভালো ভালো জিনিস আসবে, অপরচুনিটি। কীরকম? ইডিএফ সংকুচিত হয়েছিল, ইডিএফটা চালু হবে। তার মানে বাংলাদেশ ব্যাংক তাদের যে ভালো ভালো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো এখন সংকুচিত হয়েছিল এই রিজার্ভের কারণে, সেগুলো কিন্তু আবার ফ্লারিশ করা ফ্লারিশ করবে। তার মানে যারা এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যা আছে, বিশেষ করে স্পিনিং মিল, তারপরে তারা আরও কিছু অ্যাডভান্টেজ পাবে এবং আমদানির ক্ষেত্রে একটা গতি আসবে। না, আমাদের ক্ষেত্রে অলরেডি গতি আসছে, কারণ এখন ব্যাঙ্কগুলোতে তো সারপ্লাস ডলার আছে, কারণ বাংলাদেশ ব্যাঙ্কগুলো বরং বাংলাদেশ ব্যাংকে বিক্রি করছে। তারপরে ইন্টার ব্যাংক চালু হয়ে গেছে, কল মানি মার্কেট চালু হয়ে গেছে। তা আপনি সবগুলো জায়গাতে আপনি ইটস এ ভেরি পজিটিভ। উইদিন এত শর্টেস্ট পসিবল টাইমে ম্যাক্রো ইকোনমি ঘুরে দাঁড়ানো এত সহজ বিষয় না। আরেকটি বিষয়, একই সঙ্গে আমরা দেখছি টাকা কিন্তু শক্তিশালী হচ্ছে ডলারের বিপরীতে। এটাও তো এই মুহূর্তে খুবই একটা মানে অকল্পনীয় একটা বিষয়। যত রিজার্ভ বাড়বে, আমি বললাম তো, এইটার সুবিধা এবং অসুবিধাটা আসলে কি হবে? টাকার যদি শক্তিশালী হয় তাহলে তো ভোগ্যপণ্যের দাম, ইনফ্লেশন, এগুলো কন্ট্রোলে থাকে। শুধু আমাদের এক্সপোর্টেড ওরিয়েন্ট অর্গানাইজেশনগুলো একটু অ্যাফেক্টেড হয়। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো হয়তো আগে প্রাইসিং করার সময় ভেবেছিল যে তারা ডলার এক্সচেঞ্জ গেইন পাবে, এখন আবার একটু নড়ে চড়ে বসবে। নতুন অর্ডারের ক্ষেত্রে তারা বুঝবে যে আসলে এক্সচেঞ্জ গেইনটা তারা হয়তো সেভাবে নাও পাইতে পারে।
কিন্তু আমি বলবো এখানে বাংলাদেশ ব্যাংকে আপনি একদম এত প্রুডেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করতেছে এখন, আমি বলবো যে এইটা ধন্যবাদ না দিলে নয়, যে যখনই দেখলো যে বেশি ফল করলে আমাদের এক্সপোর্টাররা সম্মুখীন হতে পারে, আমার বাংলাদেশ ব্যাংকেরও একটা টার্গেট রিজার্ভ বাড়ানো, তো তারা ইমিডিয়েটলি দেখা গেল ডলার ক্রয় করছে, করে মার্কেটটা 120-21-এ রেখেছে সো দ্যাট এখন কিন্তু এক্সপোর্টাররা জানে যে না, আমাদের বেশি এক্সপেক্ট করলে হবে না, আমাদের 120 টাকা পাবো এরকমভাবে চিন্তা করে আমাদের প্রাইসিংটা করতে হবে। আমরা তো আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো সার্বিকভাবে দেশের ব্যাংকিং খাত নিয়ে আপনার আর কি বলার আছে? সব ব্যাংকিং খাতের ক্ষেত্রে আসলে আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়, আমি তো কনভেনশনাল প্রোডাক্টও দেখেছি, ইসলামিক ব্যাংকিংয়ের প্রোডাক্টগুলোও দেখেছি, যে দুটো আমার প্রায়োরিটি চলে। ইসলামিক ব্যাংকিংগুলোর একটা ইনহেরেন্ট স্ট্রেংথ আছে, তো সেই জায়গাকে আমাদের ব্যাংকিং সিস্টেমগুলোতে কিভাবে সাস্টেনেবল করার জন্য ইসলামী ব্যাংকের প্রোডাক্টগুলো দেখে সেই ফিচারগুলো কিভাবে কনভেনশনাল ব্যাংকিংগুলোর মধ্যে নিয়ে আসা যায় ব্যাংকিং ব্যবস্থা, এটার একটা বড় জিনিস আমি দেখি। সেই সাথে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে গাইডলাইন এবং লসগুলো যদি আমরা পেয়ে যাই এটা ভালো হবে, কারণ প্যারালালি দুটো যেহেতু চলছে, এটা একটা জায়গা দেখছি। তারপরে আমাদের গভর্নেন্সের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে টাস্ক ফোর্স টিম হয়েছে সেটা কিভাবে রিফর্ম করছে, কারণ যত বেশি আস্থা থাকবে আমাদের ব্যাংকিং ব্যবসায় তত অনুকূল পরিবেশ থাকবে। তো ব্যাংক কোম্পানি আইন নিয়েও কাজ করছেন, সেটার ক্ষেত্রে যদি খুব শক্তিশালী সুন্দর একটা সমাধান হয়, তো এরকম সব জায়গাতেই যদি আমরা আসলে সমাধান ভালোভাবে পেয়ে যাই, এবং ধরেন এনপিএল ম্যানেজমেন্টের জন্য এই যে অনেক আমাদের ল্যান্ড আছে, বিচার বিভাগটা যদি বিচার জায়গাটা যদি আমরা খুব কুইকেস্ট পসিবল টাইমে একটা রেমেডি পাই, এবং সেই জায়গাতে ধরেন যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ে যে দরিদ্র লোকদের জন্য 20-25 লক্ষ টাকা, এই যে আমরা ক্লাসিফাইড যেগুলো লোন, সব ব্যাংকে কিন্তু তাদের জন্য হিউজ জমি মর্গেজ আছে। আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করে থাকেন যে এত টাকায় এই মর্গেজ আমরা কারো কাছে বিক্রি করতে পারছি না। তো সেগুলোকে যদি আমরা সহজ কোনো আইনের মাধ্যমে খুব স্বল্প সময়ে কোনো ডেভেলপার কোম্পানিকে ডেভেলপ করিয়ে দিয়ে দরিদ্র ব্যক্তিদের মধ্যে ধরেন 20-25 লাখ টাকায় 500-600 এসএফটি ফ্ল্যাট বিক্রি করতে পারি, তাহলে কিন্তু দেখেন এনপিএল ম্যানেজমেন্টও হয়ে যায়, দরিদ্র জনগণ আছে, আর এই যে বিশাল অ্যাসেট পড়ে আছে, ধরেন ইন্ডাস্ট্রিটা ভেঙে পড়ে আছে, সেটারও একটা ব্যবহার হয়। তো এইরকম কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি আমরা আমাদের এই কাজগুলো করতে পারি, এবং সবাই যদি আলটিমেটলি ফিল করি এবং দেশকে ভালোবাসি উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি, তাহলে আসলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না, সামনে যাবেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।